রাত তখন প্রায় 11টা। শহরের কোলাহল অনেকটাই থেমে গেছে। অনেকে তখন ঘুমে ডুবে গেছে, কেউ বা সিরিয়াল দেখে, আবার ফোনে চোখ রেখেছে। এরই মাঝে দীপশিখা বসে আছে নিজের ঘরে, মোবাইল হাতে, আঙুলে আঙুলে ফেসবুক স্ক্রোল করছে। হঠাৎ তার চোখ আটকে গেল একটা পোস্টে। পোস্টটা করেছে এক তরুণ, সৌভিক। পোস্টের ছবি নেই, কেবল কিছু লাইন। কিন্তু লাইনগুলো পড়ে দীপশিখার মনে হলো, এত গভীর কথা আজকাল কে লেখে? পোস্ট লেখা ছিল, মানুষ তার হৃদয়ের জন্য দায়ী, আর ভালোবাসা মানেই দায়িত্ব নেওয়া। মজার কথা। এখনকার ছেলেরা তো শুধু মজা আর সময় কাটানোর জন্যই কথা বলে, কিন্তু এই ছেলেটা যেন অন্যরকম। দেখি তো ওর প্রোফাইলে কি আছে। সে প্রোফাইলে ঢুকে দেখে কিছু বইয়ের ছবি, কিছু গান, মাঝে মাঝে ছোট ছোট চিন্তার টুকরো। অল্প বন্ধু বান্ধব, কিন্তু এক ধরনের সরলতা আছে। চলো একটা কমেন্ট করে দেখি। বলে মাত্র দীপশিখা লিখতে শুরু করলো, উক্তিটা খুব সুন্দর, কিন্তু আজকাল ভালোবাসার দায়িত্ব নেওয়া মানুষ খুঁজে পাওয়া কি সহজ? কমেন্টটা পোস্ট করার পর নিচেও একটু হেসে ফেলল। ভেবেছিল হয়তো উত্তর আসবেই না, কিন্তু 10 মিনিটও হয়নি, রিপ্লাই চলে এলো। সহজ না, তবে অসম্ভব নয়। শুধু মানুষটাকে খুঁজে পেতে সময় লাগে। আরে, হে তো উত্তর দিল, আর বেশ ভেবেচিন্তেই দিল মনে হয়। কয়েক মিনিট এদিক সেদিক ভাবলো দীপশিখা, তারপর আবার লিখলো, তাহলে কি তুমি সেই মানুষটা খুঁজছো এখনো? হয়তো, তবে এখনো জানি না কোথায় পাবো। শুনে মনে হচ্ছে তুমি খুব সিরিয়াস টাইপ। সিরিয়াস মানে? সত্যি বলার চেষ্টা করি, সেটাকে সিরিয়াস বলা হয় যদি। আজও ফেসবুকে কেউ সত্যি কথা বলে নাকি? তার মানে তুমি বলছো ফেসবুকের সব কথাই মিথ্যে? না, তবে বেশিরভাগ মানুষ এখানে মুখোশ পরে থাকে। মনে হয় তুমি একেবারে আলাদা। আমি যদি বলি আমি সত্যি আলাদা? তাহলে দেখাবার সুযোগ তো তোমাকে নিতেই হবে। এভাবেই প্রথম আলাপ জমতে শুরু করলো। কমেন্ট থেকে ব্যক্তিগত মেসেজ, মেসেজ থেকে ছোটখাটো আলাপ। আচ্ছা, তুমি বই পড়ো? হ্যাঁ, তবে সব বই না। উপন্যাস পড়তে ভালো লাগে, মাঝে মাঝে কবিতাও। আমিও উপন্যাস পড়ি, তবে ইতিহাস আর দর্শনের বইটা বেশি টানে। আহা, তাহলে তো তুমি আমার জন্য খুব ভয়ঙ্কর। আমি তো দর্শনের নাম শুনলেই ঘুমিয়ে পড়ি। আর আমি ভাবছিলাম তোমার সাথে দর্শন নিয়ে লম্বা একটা আলোচনা করব। তুমি আলোচনা করো, আমি ঘুমাবো। একেবারে পারফেক্ট কম্বিনেশন হবে। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে তাতে রাত পাততে লাগলো। প্রথম দিনের আলাপেই সময় কোথায় চলে গেল দুজনের কারো খেয়াল রইল না। আচ্ছা, রাত তো অনেক হলো, তোমার ঘুম পাবে না? পাবে, তবে আজ মনে হচ্ছে অনেকদিন বাদে মনের মতো কারোর সাথে কথা হলো। আমারও তাই লাগছে। এভাবেই তাদের প্রথম কথোপকথন গড়িয়ে চলল ভোর পর্যন্ত। আর সেই রাতে হয়ে গেল নতুন গল্পের সূচনা। কিছুদিন কেটে গেছে। প্রথম সেই কমেন্টের পর থেকে দুজনের মধ্যে হালকা একটা যোগাযোগ তৈরি হয়েছে। এবার আলাপ এসে পৌঁছালো ইনবক্সে। রাত তখন প্রায় 10:30। শহরের বাতাসে এক ধরনের নীরবতা। হাই, আমি একটু বেশি বই পোকা টাইপ। তোমার ওই কমেন্টটা মাথায় থেকে গেছে, মনে হলো ধন্যবাদ জানানো উচিত। ধন্যবাদ দেওয়ার মতো কি বললাম আমি? আমি তো শুধু একটা প্রশ্ন করেছিলাম। অনেক সময় একটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ হয়। এই যেমন ধরো, তুমি জিজ্ঞাসা করেছিলে দায়িত্ব নেওয়া মানুষ খুঁজে পাওয়া সহজ কিনা। আসলে আজকাল মানুষ দায়িত্ব নিতে ভয় পায়,
তোমার কথায় সেটা ফুটে উঠেছিল। ও মা, এতটা গভীরভাবে ভেবেছো? আমি তো শুধু হালকা মজা করেছিলাম। হয়তো তাই, কিন্তু তোমার হালকা কথাতেই আমি গভীরতা খুঁজে পেলাম। এভাবেই তারা একে অপরের ভেতর নতুন নতুন দিক দেখতে শুরু করলো। ইনবক্সে আলোচনার প্রসঙ্গ বদলাতে লাগলো। আচ্ছা, তুমি গান শোনো? অবশ্যই, গান ছাড়া আমি বাঁচতেই পারি না, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। ওয়াও, আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি। বিশেষ করে আমার এই পথ চাওয়াতেই আনন্দ, এই গানটা। এমন গান পছন্দ করলে তুমি সত্যিই সিরিয়াস মানুষ। আবার সে সিরিয়াস? আচ্ছা, তুমি কি হাস্যরস ছাড়া থাকতে পারো না? না, আমি একটু খুনসুটি ছাড়া চলতেই পারি না। কথোপকথন ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হতে লাগলো। বই, গান, সিনেমা, ছেলেবেলার স্মৃতি সবকিছুতেই তারা নিজেদের ভাগ করে নিতে লাগলো। শোনো, আমি কিন্তু সিনেমা ভীষণ পাগল। প্রতি সপ্তাহে অন্তত একটা সিনেমা না দেখলে আমার চলেই না। আমি তো ঠিক উল্টোটা, বছরে কয়েকটা সিনেমা দেখি। আসলে বইয়ের ভিতরেই আমার সিনেমা। তাহলে আমাদের মধ্যে পার্থক্য অনেক। তুমি বইয়ের ভিতরে ডুবে থাকো, আমি স্ক্রিনে। তুমি তো একেবারে দার্শনিক। আর তুমি একেবারে রঙিন চরিত্র। তবে বলো তো, বিপরীত চরিত্র নাকি একে অপরকে বেশি টানে? ওরে বাবা, এখন আমাদের প্রথম ইনবক্স আলাপ, আর তুমি প্রেমের তত্ত্ব শুরু করে দিলে। না না, প্রেমের তত্ত্বটা, এটা হলো জীবনের তত্ত্ব। রাত বাড়তে থাকলো, আর তাদের কথাও। একসময় দুজনেই বুঝলো একে অপরের সঙ্গে কথা বললে সময় যেন থেমে যায়। আচ্ছা, একটা কথা বলি, তুমি অনেক ভদ্র। আজকাল ছেলেরা প্রথমেই ফোন নাম্বার দাও, কোথায় থাকো, ছবি পাঠাও, এসব জিজ্ঞেস করে, কিন্তু তুমি একবারও সেটা বললে না। তুমি আবার বন্ধু, বন্ধুকে কি এভাবে অস্বস্তিতে ফেলতে হয়? সময় আসলে সব জানাবো। সত্যিই আলাদা ছেলে মনে হচ্ছে। মেসেজে কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা 12টা ছুঁয়ে ফেললো তারা কেউই টের পেল না। তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো। চলো আজকে তবে এখানেই শেষ করি। হ্যাঁ, ঠিকই বলেছ, তবে আজকে আলাপটা দারুণ ছিল। আবারও তাই মনে হলো। মনে হচ্ছে বহুদিন ধরে চিনতাম তোমাকে। হয়তো ভগবান চেয়েছেন আমরা একে অপরের সাথে দেখা করি। ভগবানের নাম নেই, তারা দিনের শেষ শুভেচ্ছা জানালো। দুজনের মনেই তখন এক অদ্ভুত শান্তি। হয়তো এই মানুষটা আমার জন্যই। মাস তিনেক ধরে ফেসবুক আর ইনবক্সে আলাপ চলছে। প্রতিদিন রাত তাদের জন্য হয়ে উঠেছে এক বিশেষ সময়। এবার সিদ্ধান্ত হলো সরাসরি দেখা করা যাবে। জায়গা হচ্ছে নৈহাটির এক শান্ত ক্যাফে। বিকেলের আলো তখনও পুরোপুরি হারায়নি। ক্যাফেতে মৃদু সুর বাজছে। জানলার পাশে বসেছে সৌভিক। নীল শার্টে একরকম নার্ভাস দেখাচ্ছে তাকে। বারবার ঘড়ি দেখছে, জলের গ্লাসে হাত দিয়ে খেলছে। আরে, যদি না আসে, যদি সামনাসামনি আমাকে পছন্দ না করে? উফ ভগবান, এত নার্ভাস লাগছে কেন? হঠাৎ করেই দরজা খুলে ভেতরে ঢুকলো দীপশিখা। হালকা গোলাপি সালোয়ার কামিজে যেন সে আলো ছড়াচ্ছে। চারপাশের মানুষ তাকে রইল, কিন্তু তার চোখ খুঁজল কেবল একজনকে, সৌভিককে। হাই, তুমি সৌভিক তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি। আর তুমি দীপশিখা। সত্যি বলতে বাস্তবে তুমি ছবির থেকে অনেক বেশি সুন্দর। তুমি তো শুরুতেই প্রশংসা শুরু করে দিলে। না, এটা প্রশংসা নয়, সত্যি বলছি। দুজনেই টেবিলে বসলো। ওয়েটার এসে মেনু কার্ড দিল।
কিন্তু দুজনেই কার্ডের দিকে না তাকিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তাহলে তুমি কি খাবে? আমি আসলে কফি খাই না, তবে তুমি চাইলে তোমার সাথে বসে চা খেতে পারবো। বাহ, তুমি আমার মতো। আমিও কফি পছন্দ করি না, তাহলে চাই চলুক। চায়ের অর্ডার দেওয়া হলো। প্রথমবার সামনাসামনি হলে মনে হচ্ছিল ওরা যেন অনেক পুরনো বন্ধু। জানো, তোমার প্রোফাইলে আমি ভেবেছিলাম তুমি একেবারে গম্ভীর মানুষ, কিন্তু কথা বললে বোঝা যায় তুমি আসলে বেশ সহজ। হয়তো তাই, তবে তোমার সামনে এসে আমি ভীষণ নার্ভাস হয়ে গেছি। তুমি নার্ভাস? বিশ্বাস হয় না। অনলাইনে তো তোমাকে একেবারে দার্শনিক মনে হতো। অনলাইনে মানুষ একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, কিন্তু বাস্তবে তো হৃদয় কাঁপে। ওয়েটার এসে চায়ের কাপ রেখে গেল। টেবিল ভরে উঠল হালকা চায়ের সুবাসে। দুজনের আলাপ আবার শুরু হলো। তাহলে বলো, তোমার পরিবার কেমন? মাঝারি পরিবার, বাবা অফিসে, মা গৃহিণী, আমি একমাত্র ছেলে। তবে পরিবার খুবই সাধারণ জীবনযাপন করে। আমাদেরও তাই। বাবা ব্যবসা করেন, মা সংসার সামলান। দুই ভাই বোনের মধ্যে দাদা বড় আর আমি ছোট। মানে তুমি বাড়ির ছোট হলেও ভাব কিন্তু একবারে দিদি টাইপ। ঠিক তাই, সবাইকেই সামলাতে হয়। পরিবার থেকে শখ, শখ থেকে স্বপ্ন, আলোচনা যেন থামছেই না। এক সময় হালকা নীরবতা নেমে এলো। দুজনেই জানলার বাইরে তাকালো। জানো, এই মুহূর্তটা আমার কাছে খুব বিশেষ। প্রথমবার তোমার সামনে বসে মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই আছি। আমারও তাই লাগছে। বাইরে তখন সূর্য ঢলে পড়েছে। আলো যেন ধীরে ধীরে সোনালি থেকে লাল হয়ে উঠছে। তাদের চা শেষ, কিন্তু গল্প যেন শেষ হচ্ছে না। তুমি তো বই পোকা বললে, তাই না? আমার জন্য একটা বই সাজেস্ট করো। একটা বই? আচ্ছা, তোমার জন্য আমি সাজেস্ট করব রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ। তুমি তো কঠিন বই ধরিয়ে দিচ্ছ। আরে না না, এটা কঠিন না। এটা এমন একটা উপন্যাস যেখানে দামিনী ও শ্রীবিলাসের সম্পর্কের মাধ্যমে মনের মানুষকে খোঁজার অন্বেষণ বর্ণিত হয়েছে। ঠিক যেমন আমি এখন মানে আমি হয়তো সেই মানুষটাকে এখন খুঁজে পেয়েছি। কথাটা শুনে দীপশিখা কিছুক্ষণ চুপ করে রইল। গালের কোণে হালকা লজ্জার হাসি ফুটে উঠল। আর সেই মুহূর্তেই দুজনের চোখে চোখ আটকে গেল। প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম চা, সব কিছুতেই যেন তাদের গল্প নতুন আকার নিল। কয়েক সপ্তাহ কেটে গেছে প্রথম দেখার পর। দুজনেই এখন নিয়মিত দেখা করে, কখনো ক্যাফেতে, কখনো বইমেলায়, আবার কখনো শুধু রাস্তায় হাঁটতে হাঁটতে। আজকের দিনটা একটু ভিন্ন, কারণ হঠাৎ করে আকাশ কালো হয়ে এসেছে। সন্ধ্যা নামতেই মুষলধারে বৃষ্টি। সৌভিক আর দেবশিখা তখনও শহরের ব্যস্ত রাস্তার এক কোণে। দুজনের হাতেই ছোট ছাতা, কিন্তু বৃষ্টির ঝাপটায় তাতে কোনো কাজ হচ্ছে না। ভিজে যাচ্ছে জামা কাপড়, ভিজে যাচ্ছে চুল, আর দুজনের হাসির শব্দ যেন মিশে যাচ্ছে বৃষ্টির সুরে। এই হলো তোমার শহরের রোম্যান্স, রাস্তায় হাঁটতে হাঁটতে ভিজে যাওয়া। আর কি চাই? সিনেমায় দেখেছ না, নায়ক নায়িকা একসাথে ভেজে, আর সেখান থেকেই প্রেম আরো গভীর হয়। তুমি আবার সিনেমার উদাহরণ টানছো? তুমি তো বলেছিলে সিনেমা তোমার তেমন পছন্দ না। হ্যাঁ, কিন্তু তোমার জন্য শিখছি। আসলে তোমার কাছ থেকে অনেক কিছুই শিখছি। দীপশিখা এক মুহূর্তের জন্য চুপ করে গেল। বৃষ্টির ফোঁটাগুলো তার কপাল পেয়ে নামছিল। সৌভিক তাকে রইল, যেন সময় এখানেই থেমে গেছে। জানো, বৃষ্টিতে ভিজতে আমার দারুণ লাগে। মনে হয় ভগবান যেন সব দুঃখ, সব ক্লান্তি ধুয়ে দিচ্ছেন। তাহলে আমিও ভগবানের কাজটা সহজ করে দিচ্ছি। তোমার হাত ধরে থাকবো,
যাতে তুমি একা না থাকো। তুমি কিন্তু ধীরে ধীরে অনেক সাহসী হয়ে যাচ্ছ। তুমিই বানাচ্ছ আমাকে এমন। আগে কখনো ভাবিনি আমি এভাবে কারোর সামনে খুলে বলতে পারবো। দুজনেই রাস্তার পাশে দাঁড়িয়ে, চারপাশে মানুষ দৌড়ে যাচ্ছে। রিক্সাওয়ালারা ছাতা দিয়ে ঢাকার চেষ্টা করছে, দোকানিরা প্লাস্টিক টাঙাচ্ছে, কিন্তু এই দুজন যেন অন্য এক জগতে। শোনো, আমাদের প্রথম দেখা হয়েছিল কফির টেবিলে, আর আজ আমরা ভিজে যাচ্ছি রাস্তায়। এটাই কি জীবন না? কখনো আরাম, কখনো ঝড় বৃষ্টি। জীবন হয়তো এভাবেই আমাদেরকে শেখায়, একসাথে থাকলে ঝড়ও মিষ্টি লাগে। হঠাৎ একটা বড় ট্রাক পাশ দিয়ে গেল। বৃষ্টির জল ছিটকে এসে দুজনকে একেবারে ভিজিয়ে দিল। দীপশিখা চেঁচিয়ে উঠল, আরে বাবা, এই শহরটা একেবারে পাগল। না না, শহর না, আসলে আমরাই পাগল। এত ভিজেও দাঁড়িয়ে আছি। কিন্তু মজাও লাগছে। আমি তো ভেবেছিলাম তুমি সিরিয়াস টাইপ, আজ দেখছি তুমি আসলে অনেক রোমান্টিক। রোম্যান্টিক হতেই হয় যখন কাউকে সত্যি সত্যি ভালো লাগে। কথাটা শুনে দীপশিখা চুপ করে গেল। তার ঠোঁটে মৃদু হাসি, কিন্তু চোখে এক অদ্ভুত আলোর ঝিলিক। সৌভিক, একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমাকে সত্যি আলাদা মনে করো? আলাদা না হলে কি আমি এই ভিজে যাওয়া সন্ধ্যাকে এত সুন্দর ভাবতে পারতাম? দুজনেই দাঁড়িয়ে, চারপাশে বৃষ্টি পড়ছে, গাড়ির হর্ন বাড়ছে, কিন্তু সেই শব্দ আর ফোঁটা যেন গানের মতো হয়ে গেল। ভগবান জানেন, আজকের দিনটা আমি ভুলবো না। আমিও না। হয়তো এটাই আমাদের গল্পের আসল শুরু। ধীরে ধীরে তারা ভিজতে ভিজতে এগিয়ে গেল, যেন প্রত্যেকটি ফোঁটা তাদের প্রেমকে সিলমোহর দিচ্ছে। সময় গড়িয়ে গেছে। ফেসবুক থেকে ইনবক্স, ইনবক্স থেকে ক্যাফে, আর ক্যাফে থেকে বৃষ্টি ভেজা রাস্তা। সব মিলিয়ে শোভিক আর দীপশিখার সম্পর্ক অনেকটাই গভীর হয়ে উঠেছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ সরাসরি বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। আজকে সন্ধ্যায় সেই মুহূর্ত আসছে। জায়গাটা শহরের এক শান্ত লেকের ধারে। সূর্য তখন ডুবেছে, আকাশে রঙিন আলো খেলা। চারপাশে হাঁটছে প্রেমিক প্রেমিকা জোড়া। কেউ নৌকায় বসে আছে, কেউ হাত ধরে হাঁটছে। সেই ভিড়ের মাঝে একটু নিরিবিলি জায়গা খুঁজে বসে আছে শোভিক আর দীপশিখা। আচ্ছা, তুমি খেয়াল করেছ, আমরা তো প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দেখা করি। হ্যাঁ, আর এটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা এতদিন ধরে আলাপ করছি, তবু কিছু একটা অনুপস্থিত। অনুপস্থিত? কি অনুপস্থিত? সে কথাটা হয়তো আমি বলা ঠিক হবে না। শোভিক হঠাৎ একটু নার্ভাস হয়ে গেল। তার বুকের ভেতর ধূপপুকানিটা বের গেল। এতদিন ধরে যে কথা বুকের মধ্যে লুকিয়ে রেখেছিল, মনে হলো আজকেই সেই দিন। না, তুমি বলো না, আমি বলি। অনেক দিন ধরে ভেবেছি কিভাবে বলবো। প্রতিদিনই সুযোগ খুঁজেছি, কিন্তু বলে ওঠার সাহস পাইনি। সৌভিক, দীপশিখা, আমি জানি আমাদের পরিচয় হঠাৎ করে ফেসবুকের এক কমেন্ট থেকে শুরু হয়েছিল, কিন্তু জানো, সেই দিন থেকেই তুমি আমার জীবনের একটা অংশ হয়ে গেছো। তোমার হাসি, তোমার খুনসুটি, এমনকি তোমার রাগ, সব কিছুতে আমি হারিয়ে যাই। আমি তোমাকে ছাড়া ভবিষ্যৎ কখনো কল্পনা করতে পারি না দীপশিখা। দীপশিখা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। মুহূর্তের জন্য যেন বাতাস থেমে গেল। লেকের জলে ঢেউ খেলে গেল। গাছের ডালে বসা পাখিরা উড়ে গেল। দীপশিখা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইল। শুধু তার ঠোঁট ভিজে উঠল। তুমি জানো, আমি প্রথম থেকেই তোমার ভদ্রতা সরলতায় মুগ্ধ হয়েছিলাম। মনে হয়েছিল এই ছেলেটা অন্যরকম, কিন্তু আমি ভয় পেতাম যদি তুমি সিরিয়াস না হও, যদি একদিন হঠাৎ চলে যাও। না দীপশিখা,
আমি কোথাও যাচ্ছি না, আমি থাকবো তোমার পাশে। ভগবান যতদিন আমাদেরকে একসাথে রাখেন। তাহলে শোনো, আমিও তোমাকে ভালোবাসি সৌভিক। এই কথাটা আমি বহুদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। দুজনেই তখন নিঃশব্দে একে অপরের হাত ধরে বসে রইল। চারপাশের কোলাহল যেন মুছে গেল, শুধু তাদের দুজনের হৃদস্পন্দন শুনতে পাওয়া যাচ্ছিল। ধন্যবাদ দীপশিখা, তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। আমিও ধন্যবাদ জানাই ভগবানকে আমাদের একসাথে করার জন্য। সেই মুহূর্তেই হঠাৎ করে লেকের পাশ দিয়ে একটা ছোট্ট শিশু ফুল বিক্রি করতে এলো, হাতে গুচ্ছ গুচ্ছ লাল গোলাপ। সবই কিছু একটা ভেবে কিনে এলো একটি গোলাপ, আর সেটা এগিয়ে দিল দীপশিখার দিকে। এটা আমার প্রথম ভালোবাসার প্রতীক। আর আমি প্রতিজ্ঞা করছি, এটা আমি সারা জীবন মনে রাখবো। আকাশের রং তখন গাঢ় হয়ে গেছে, চারপাশে জ্বলে উঠছে লাইট। লেকের জলে সেই আলো প্রতিফলিত হচ্ছে, সেই আলোয় দুজনের মুখ আরো স্পষ্ট হয়ে উঠছে। হয়তো এভাবেই শুরু হয় একটি চিরন্তন ভালোবাসার গল্প। সম্পর্কের স্বীকারোক্তির পর যেন দিনগুলো আরো দ্রুত কেটে যাচ্ছিল। প্রত্যেকটি দেখা, প্রত্যেকটি ফোন কলে তারা আরো কাছাকাছি হচ্ছিল। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, পরিবারের কাছে কবে জানাবে? সমাজের চোখে পরিবারের অনুমতি ছাড়া কোনো সম্পর্ক টিকে রাখা খুব কঠিন। অবশ্যই তারা সিদ্ধান্ত নিল সত্যিটা জানাতে হবে। এক সন্ধ্যায় সৌভিক বসেছে পরিবারের সাথে। বাবা পত্রিকা পড়ছেন, মা রান্নাঘর থেকে এসে বসেছেন। পরিবেশ শান্ত। সৌভিক হালকা করে খাকড়ি দিল। বাবা মা, আসলে আমি একটা কথা বলতে চাই। কি রে, এত সিরিয়াস দেখাচ্ছে কেন? আসলে আমি একজনের সাথে সম্পর্কে জড়িয়েছি, আর তার নাম হলো দীপশিখা। মানে তুমি আমাদের কিছু না জানিয়ে? না বাবা, আমরা কোনো ভুল করিনি। ফেসবুকে আলাপ হয়েছিল, তারপর ধীরে ধীরে জানাশোনা। এখন আমরা একে অপরকে সত্যি ভালোবাসি। আমি চাই তাকে এই সংসারের অংশ করতে। মুহূর্তে নীরবতা থেমে গেল। মায়ের চোখে মৃদু হাসি, বাবা ভ্রু কুঁচকানো। ছেলেটা তো বড় হয়ে গেছে, সিদ্ধান্ত নিতেই হবে এক সময়। বলতো মেয়েটা কেমন? সে ভীষণ সরল, ভদ্র আর দায়িত্বশীল। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। বাবার মুখের কঠোরতা ধীরে ধীরে নরম হলো। আচ্ছা দেখা যাক, তবে মনে রেখো, বিয়ে শুধু দুজনের নয়, দুই পরিবারের মিলন। আমি জানি বাবা, আর আমি ভগবানের কাছে প্রতিজ্ঞা করছি তোমাদের কখনো হতাশ করব না। অন্যদিকে দীপশিখাও সাহস করে তার পরিবারকে জানালো। সন্ধ্যায় বসার ঘরে মা, বাবা আর বড় দাদা। বাবা, মা, আমি একটা কথা বলতে চাই। কি রে, তোর মুখে এত লজ্জার ছাপ কেন? আমি আমি একজনকে পছন্দ করি, তার নাম সৌভিক। কি, তুই আগে কিছু বলিসনি কেন? ভয় পেতাম, জানি না তোমরা কি ভাববে। মা একদম মেয়ের পাশে এসে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। মা, প্রেম লুকিয়ে রাখার মতো কিছু নয়। যদি সত্যি মনে করিস সে ভালো মানুষ, তবে আমরা শুনতে রাজি। হ্যাঁ মা, সে ভীষণ ভদ্র, তোমরা ওকে একবার দেখলেই বুঝবে। বাবা তখনও গম্ভীর, কিন্তু মায়ের কথায় মুখটা একটু নরম হলো। ঠিক আছে, ওর পরিবার যদি রাজি থাকে তবে আমরাও আপত্তি করব না। ধন্যবাদ বাবা, ভগবান যেন তোমাদের সুস্থ রাখেন। অবশেষে দিন ঠিক হলো। সৌভিকের পরিবার আর দীপশিখার পরিবার দেখা করতে এলো। জায়গা হলো দীপশিখাদের বাড়ির বড় ঘর। মিষ্টি, ফল, নানা রকম আপ্যায়ন চলছে। ভগবান যেন সব কিছু ভালোভাবেই হয়।
প্রথমে একটু আনুষ্ঠানিক আলাপ, তারপর পরিবারগুলো ধীরে ধীরে কাছাকাছি হয়ে এলো। দীপশিকার মা সৌভিককে দেখে হেসে হেসে বললেন, ছেলেটা দেখতে তো শান্ত সৌম্য লাগছে। বাবা জীবন মনে হয় আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে। সৌভিকের মাও দীপশিকাকে দেখে ভীষণ খুশি হলেন। মেয়েটা ভীষণ ভদ্র, আমাদের সংসারে মানিয়ে নিতে পারবে। দুপক্ষের হাসি খুশির মধ্যেই ধীরে ধীরে আলোচনায় চলে এলো আসল প্রসঙ্গ, বিয়ে। তাহলে তারিখ দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। দিন ঠিক হলো শীতের শেষে, বসন্তের শুরুতে। বিয়ে বাড়িতে সাজসজ্জা শুরু হলো। আলোর ঝলকানি, সায়রানি শব্দ, মিষ্টির গন্ধ। দুই পরিবারের মানুষজনই একসঙ্গে ব্যস্ত হয়ে পড়ল। মা, বিশ্বাসই হচ্ছে না, এতদিন যেটা স্বপ্ন দেখতাম সেটা সত্যি হচ্ছে। হ্যাঁ মা, ভগবান কৃপা করেছেন, তোর জীবনটা সুন্দর হোক। দোস্ত, আমি এখনো নার্ভাস রে, কিন্তু ভিতরে ভিতরে খুবই খুশি। খুশি হওয়া স্বাভাবিক। তোকে দেখে মনে হচ্ছে তুই সত্যি ওকে নিয়ে বাঁচতে চাইছিস। সব প্রস্তুতি সম্পন্ন হলো, মঞ্চ তৈরি হলো, সাজসাজে রব চারদিকে। দুজনের জীবন তখন নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। দিনটি অবশেষে এসে গেল। বসন্তের এক সন্ধ্যা, আকাশে ঝলমলে চাঁদ, চারপাশে আলোর মালা, সানাইয়ের শব্দে, উলুধ্বনিতে, শঙ্খধ্বনিতে মুখরিত চারদিক। দুই পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সবাই একত্রিত হয়েছে। আজ সৌভিক আর দীপশিখা জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখতে চলেছে। দীপশিখার ঘরে হইচই লেগে আছে। কাজের মেয়েরা হাত সাজাচ্ছে। দীপশিখার দাদাও আত্মীয়দের আপ্যায়নে ব্যস্ত। বোনেরা হাসি ঠাট্টায় ব্যস্ত। আর মা বারবার চোখ মুছছেন। বিশ্বাস হচ্ছে না মা, আজ আমি বিয়ে করতে চলেছি। হ্যাঁ মা, আজ তুই একেবারে রানী হয়ে গেছিস। ভগবান তোকে সুখী করুক। কিন্তু মা, তোমাদের ছেড়ে যেতে মন খারাপ করছে। এটাই নিয়ম মা, মেয়ে একদিন না একদিন নতুন সংসারে যায়। তবে তুই যদি ভালো মানুষ পেয়েছিস, আমাদের কষ্ট সার্থক। দাদা এসে বোনকে জড়িয়ে ধরল। বোন, সৌভিক যেন আমাকে ভুলে না যায়। আমার সেই বিশ্বাস আছে, ও কখনো এমন করবে না। অন্যদিকে সৌভিক বর সাজে দাঁড়িয়ে, গায়ে শেরওয়ানি, মাথায় টোপর, চোখে মুখে নার্ভাস, কিন্তু আনন্দের ঝিলিক। এই সৌভিক, কেমন লাগছে? হৃদয় কাঁপছে দোস্ত। ভাবছি আমি কি সত্যি প্রস্তুত? ভগবান সব ঠিক করে দিয়েছেন। আজ তোদের শুরু, নার্ভাস হবার কিছু নেই। সানাইয়ের আতশবাজি শব্দে শুরু হলো বরযাত্রা। সৌভিকের মা বাবা গর্বে উজ্জ্বল, আত্মীয়রা আনন্দে মেতে উঠেছেন। অবশেষে সৌভিক এসে দাঁড়ালো মণ্ডপে। ভেতরে ভিড় জমেছে, প্যান্ডেল আলোকিত। সানাইয়ের শব্দে কোণে পক্ষ থেকে এলো দীপশিখা। লাল বেনারসি, সোনার গয়নায় সে যেন দেবী সরস্বতীর মতো জল জল করছে। হাতে শাখা পলা, চোখে হালকা গাজল। হায় ভগবান, এত সুন্দর কিভাবে হতে পারে একটা মানুষ? আজকের দিনটা কেবল আমাদের জন্য। পূজারী মন্ত্রপাঠ শুরু করলেন। চারপাশে ভক্তিমূলক সুর বাজছে। আগুন জ্বলে উঠল, আর সেই আগুনকে সাক্ষী রেখে শুরু হলো 7 পাকে ঘোরা। প্রথম পাক ধর্ম পালন, দ্বিতীয় পাক ভালোবাসা, তৃতীয় পাক সন্তান পালন, চতুর্থ পাক সুখে দুঃখে পাশে থাকা, পঞ্চম পাক মায়া ও স্নেহ, ষষ্ঠ পাক বিশ্বাস এবং সপ্তম পাক চিরন্তন বন্ধন। প্রতিটি পাক ঘুরতে ঘুরতে দুজনের চোখে চোখ আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা শুধু শপথ করছে না, বরং দুজনের আত্মা এক হয়ে যাচ্ছে। অবশেষে এলো সেই মুহূর্ত। সৌভিক হাতে নিল সিঁদুর। চারপাশে ঢাকের বাদ্যি,
উলুধ্বনি শঙ্খধ্বনির সাথে সিঁদুর পারল দীপশিখা সিঁড়িতে। আজকে থেকে তুমি আমার সব কিছু। আর তুমি আমার। সিঁদুর পাড়ের মুহূর্তে যেন ভগবান নিজে আশীর্বাদ করলেন। সবাই হাততালি দিয়ে উঠল, আনন্দে চারদিক মুখরিত হলো। রাত বাড়তে থাকলো, বোঝ সবাই হইচই জমল। আত্মীয় স্বজন আশীর্বাদ করলো, বন্ধু বান্ধবরা খুনসুটি করলো, কিন্তু সৌভিক আর দীপশিখার চোখে তখন শুধু একে অপরের ছায়া। আমরা যে এত দূর আসবো এটা আমি কখনো ভাবিনি। একটা ফেসবুকের কমেন্ট থেকে শুরু হয়ে আজকে বিয়ের মণ্ডপে। ভগবান সত্যিই আমাদের গল্প লিখে রেখেছিলেন। আর এভাবেই শেষ হলো তাদের প্রেমের প্রথম অধ্যায়, ফেসবুক থেকে বিয়ে পর্যন্ত। কিন্তু আসলে এটাই ছিল শুরু, এক নতুন সংসার, এক নতুন জীবনের অধ্যায়।